আমেরিকাতে ভারতের যারা মানুষ আছেন তাদের প্রতি একটা বিশেষ বার্তা। দেখেন, আমজনতা টু আমজনতা ভালোবাসার জায়গাটা যেন ঠিক থাকে। রাষ্ট্রীয় যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের দেশে, বিভিন্ন দেশে, ভারত বলেন বাংলাদেশে বলেন, তো এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কোরাম ক্রিয়েট হয়, আবার দেশভিত্তিকও একটা কোরাম কিন্তু ক্রিয়েট হয়। আর এই ক্রিয়েটের কারণে রাজনৈতিকভাবে সরকারগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জনগণের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা অবনতি ঘটে, মাঝে মাঝে আবার উন্নতিও ঘটে। বাট এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে যে ভারতের এক শ্রেণীর ব্যবসায়ীরা তারা বাংলাদেশকে বাটে ফেলার জন্য নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন। কারণ প্রতিযোগিতার মুহূর্ত, এখন সারা বিশ্ব একটা গ্লোবালাইজেশনের মধ্যে আছে। আগে আপনি একটা জিনিস কিনতে গেলে বাজারে যাইতে হয়েছে, এখন আপনার হাতে ফোন আছে, অনলাইন অ্যাপস আছে, একটা টিপ দিছেন, ঠাস কইরা আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা জিনিস ঘরের মধ্যে রিসিভ করতে পারতেছেন। প্রযুক্তির যুগে এই ধরনের মানে একগুয়ামি পারা অথবা বোকামের সিদ্ধান্তগুলো নিজেদের জন্যই ক্ষতির কারণ হয়। ভারত এই মুহূর্তে কি কি বন্ধ করতে চাইছে? আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে আপনার মানে হোটেলগুলোতে মানুষকে জায়গা দিচ্ছে না, সেখানে সিম কিনতে দিচ্ছে না। তো এবার নতুন একটা সিদ্ধান্ত আমরা দেখলাম, চিনি নিয়ে ভারতের কিছু ব্যবসায়ীর একটা সিন্ডিকেট ক্রিয়েট করলো, বাংলাদেশের কাছে তারা চিনি বিক্রি করবে না। তো এখন আমাদের সামনে রমজান মাস আসছে, স্বাভাবিকভাবে চিনির চাহিদা বাড়বে। তো এই মুহূর্তে সরকার ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে যে ডিল করেছে, এই ডিলের পর ভারতের যারা ব্যবসায়ী আছেন বা সিন্ডিকেট কবলে যারা মানে মোটামুটি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের তো ভাই মাথার মধ্যে একটা ঘা পড়ছে। এখন কেউ কেউ বলবে যে না, তোমাদের কাছে বিক্রি করবো না। তো ভাই, আপনি উৎপাদন করেন ব্যবসা করার জন্যই তো, তাই না? আপনি দেখবেন রাশিয়া ইউক্রেনের মধ্যেও, রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই যে যুদ্ধ চলছে, কিন্তু তাদের ব্যবসার মধ্যে এটার কিন্তু কোনো প্রভাব ফেলে নাই। রাশিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে, একদম কি বলা দা কুরাল সম্পর্ক, কিন্তু এরপরেও রাশিয়া যুক্তরাষ্ট্রের মার্কেটে ব্যবসা করছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার মার্কেটে ব্যবসা করছে। চীন আমেরিকার মধ্যে আপনি দেখেন একটা দা কুরাল সম্পর্ক, কিন্তু এক দেশ আরেক দেশের সাথে ব্যবসা করছে, তাই না? কিন্তু আমাদের আমজনতার মধ্যে এই একটা ফিলিংস চলেছে, না তোমাদের কাছে বেচবো না, তোমরা না খাইয়া মরবা। ভাই, টাকা হইলে বাঘের দুধ মিলে, আপনার এটা বোঝা উচিত। পাকিস্তানের কাছ থেকে এই প্রথমবারের মতন ঐতিহাসিক একটা বাণিজ্য হয়েছে চিনির ইস্যুতে। 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। আপনার আগামী মাসে এই চিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি বাংলাদেশ ক্রয় করেছে। এতদিন মূলত ভারতের কাছ থেকে আমরা এই পণ্যটি নিতাম, কিন্তু সার্বিক পরিস্থিতিতে ভারতের অনেক ব্যবসায়ী বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার যখন ঘোষণা দিয়েছে, সরকার আগে থেকেই আগামী রমজানকে টার্গেট করে যে মার্কেটটা যেন সিন্ডিকেটের কবলে না যায়, এই আমদানি রপ্তানির খেলাটা কিন্তু খেলে ফেলছে। আপনার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল। বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। আর আপনারা জানেন, স্বাধীনতার পরে প্রথমবারের মতন করাচি টু চট্টগ্রাম কয়েকবার কিন্তু জাহাজ আপ ডাউন করেছে। আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমোদনের পর এই বছর কম বেশি 6 লক্ষ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প। এর মধ্যে 70,000 টন যাবে এশিয়ার দেশগুলোতে। থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে 50,000 টন কিনে। পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ, আফ্রিকান দেশগুলো এতদিন পাকিস্তান থেকে চিনি কিনলেও প্রথমবারের মতন বাংলাদেশ আপনার সেখান থেকে চিনি কিনেছে। এই চিনি রপ্তানি থেকে পাকিস্তানের অর্থনীতিতে 400 থেকে 500 মার্কিন ডলার, তারা মিলিয়ন 400 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিককারী মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে। আর আমরা যদি দেখি যে আপনার পাকিস্তানের 80টিরও বেশি চিনি কল আপনার উৎপাদনে নেমেছে, মানে অনেক কিছু হচ্ছে। তো এই যে আমরা পাকিস্তান থেকে কিনলাম 400-500 মিলিয়ন ডলারের বা 200-250-100 মিলিয়ন ডলারের, এই টাকাটা তো ভারতের কাছে যাইতো, তাই না? তাদের অর্থনীতি আরো চাঙ্গা হইতো, কৃষকরা লাভবান হইতো, সেখানে কর্মসংস্থান তৈরি হইতো। তো এই ধরনের খেলা ভারত বরাবরই আমার কাছে মনে হচ্ছে এই গেল 4-5 দিন যাবত তারা যেগুলা করছে, নিজেরাই নিজেদের বাটে পড়বে। এখানে বাংলাদেশ কোনো বাটে পড়বে না, কারণ বর্তমান যুগটা গ্লোবালাইজেশনের যুগ। অনলাইনে ব্যবসা করার জন্য হাজার কোম্পানি আপনার ঘরের মধ্যে এসে বসে থাকে। আর প্রত্যেকটা রাষ্ট্র আপনার আমদানি রপ্তানিতে কিন্তু ভর্তুকি দেয় যেন মানে বিকশিত হয়। আপনি চীনকে দেখেন। তো ভারতের এই ধরনের
গোয়ার তুমি সিদ্ধান্ত নিজেদের। জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত যে ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে, ইভেন ভারতের আমজনতার কাছে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা, গুজব, উদ্ভট যে সকল তথ্য ছড়িয়ে দিচ্ছে, বা একজন আইনজীবীকে দেখিয়েছে যিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তিনি মব জাস্টিসের শিকার হয়েছেন, কিন্তু পরক্ষণে দেখা গেল এটা পুরনো একটা ভিডিও, পুরনো একজন ব্যক্তিত্ব। এরকম নানান ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যখন তাদের দেশের জনগণকে উস্কানোর চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ইস্যুটাতে খুবই খারাপ অবস্থা, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? ভারতের যে গদি মিডিয়া আছে তারা মোটামুটি তাদের জনগণের কাছে, আমি ভারতের যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, বরাবরই বলার চেষ্টা করছি আপনাদের কাছে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে অধিকাংশ তথ্যই ভুল। ইভেন বর্তমানে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি রাইট নাও, বা আওয়ামী লীগ সরকার আমলে তো প্রশ্ন ছিল না, বাট এরপরে কি আসলে প্রশ্ন উঠে আসছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এর বাহিরে ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে হিন্দুরা কি নির্যাতিত হচ্ছে? না। এখন আজকে দেখে আমরা আসলে তথ্যটা কোথা থেকে আসছে। ভয়েস অফ আমেরিকা তারা একটা প্রতিবেদন করেছে যে বর্তমান সরকার, যেই সরকার আছে বা ভারত যে সরকারকে নিয়ে নানান ধরনের উত্তাল পরিস্থিতি সৃষ্টি তৈরির চেষ্টা চালাচ্ছে, আপনার নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে। এবার সেটা সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়টা না, টোটাল নাগরিক বলতে এখানে বাংলাদেশের 18 কোটি জনগণকেই মেনশন করা হয়েছে। আপনার বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বাংলাদেশে আসছিল তাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করেছে। তো এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র আজকে এই কথা জানিয়েছেন। আপনার আজকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে আছে, পাশাপাশি এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের বিষয়ে যে অভিযোগ উঠেছে বা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটাতে বাংলাদেশের অবস্থান কি বা যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে তা জানতে চেয়েছিল ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সনে যারা সাংবাদিকতা করেন। এর জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে ইউনূস সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোতে আপনার পজিটিভলি তারা বলছেন যে এগুলোকে স্বাগত জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলছেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা এবং তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার প্রতি নিন্দা জানাই, এবং শুধুমাত্র সংখ্যালঘু না, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া যে পদক্ষেপগুলো তারা সামনে এনেছে প্রত্যেকটা পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নিপীড়নের ঘটনা ঘটেছে তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য, যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন করার মৌলিক স্বাধীনতাকে সমর্থন করে। বলা হচ্ছে যে আমরা নিয়মিতভাবে বাংলাদেশ